আমি যদি দিনে 6 থেকে 7 ঘন্টা বা 8 থেকে 9 ঘন্টা পড়াশোনা করতাম, পড়াশোনা, খাওয়া আর ঘুম, এর বাইরে আমি আসলে ওই টাইমটাতে লকডাউনের জন্য কিছু করতে পারিনি। আমার দেখা যেত যে একদিন পর পর পরীক্ষা, এই টোটাল 1.5 দিনে আমাকে একটা লেকচার ফুল কমপ্লিট করতে হতো। আমি মোটামুটি এই লাইভ এমসিকিউ লেকচারটাই 1.5 দিনে ফুল কমপ্লিট করতাম। আমি হচ্ছে ডাক্তার মোহাম্মদ তাহমিদ শাহরিয়ার। আমি 42তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের একজন ক্যাডার অফিসার এবং বর্তমানে এমডি ফার্মাকোলজি ফেজ বিতে অধ্যয়নরত আছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। লাইভ এমসিকিউ এর যাত্রাটা আমার বেশ কিছুদিন আগে। লাইভ এমসিকিউ এর সাথে আমি যখন ইন্টার্নিতে জয়েন করব তার আগে আমার একজন ভাবি আমাকে বললেন যে তুমি বাসায় বসে বসে প্র্যাকটিস করতে লাইভ এমসিকিউ অ্যাপটা ইউজ করো, লাইভ এমসিকিউ পরীক্ষা দাও। তার মাধ্যমে লাইভ এমসিকিউ অ্যাপটার নাম আমার শোনা। তখন আমার একটা খুব নর্মাল মোবাইল 1.5 GB স্যামসাং ফোনে আমি লাইভ এমসিকিউটা ইনস্টল করি। তবে আমার যতদূর মনে পড়ে যে লাইভ এমসিকিউ এর অ্যাপটা ছিল সেই সময়ের জন্য খুবই লাইট ওয়েট, যে কম র্যামের জন্য খুব ভালো একটা অ্যাপস। কখনো কোনো হ্যাং করা বা কোনো ধরনের ঝামেলা আমি ফেস করিনি। 2018-তে আমি লাইভ এমসিকিউ প্রথম পরীক্ষা দেওয়া শুরু করি। তারপর থেকে লাইভ এমসিকিউর সাথে আমি মোটামুটি রেগুলার পরীক্ষার্থী ছিলাম। আমি 2019-এ 42তম বিসিএসের প্রিলিমিনারির জন্য প্রিপারেশনটা নিয়েছিলাম। আমার প্রিপারেশনের সময় লাইভ এমসিকিউর রুটিনটা ফুললি ফলো করার চেষ্টা করতাম। আমি যদি দিনে 6 থেকে 7 ঘন্টা বা 8 থেকে 9 ঘন্টা পড়াশোনা করতাম, পড়াশোনা, খাওয়া আর ঘুম, এর বাইরে আমি আসলে ওই টাইমটাতে লকডাউনের জন্য কিছু করতে পারিনি। আমার দেখা যেত যে একদিন পর পর পরীক্ষা, এই টোটাল 1.5 দিনে আমাকে একটা লেকচার ফুল কমপ্লিট করতে হতো। আমি মোটামুটি এই লাইভ এমসিকিউ লেকচারটাই 1.5 দিনে ফুল কমপ্লিট করতাম। এভাবে আমি আর কি পড়াটা এবং রুটিনটা মেনটেন করার চেষ্টা করছি। আসলে আমরা যারা মেডিকেল সায়েন্সে পড়াশোনা করেছি, আমরা বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য থেকে কিছু দূরেই ছিলাম আমি মনে করি। তো এই সাহিত্য থেকে দূরে থাকার কারণে আমাদের এই সাহিত্যের প্রশ্নগুলা আমরা তো আসলে খুব বেশি বুঝতে পারতাম না যে কত দূর পড়তে হবে। কারণ অনেক সময় অনেক পড়লেও নাম্বার ওঠে না, আবার অনেক সময় কম পড়লেও কিছু নাম্বার পাওয়া যায়। তো আমরা যেটা করতাম সেটা হলো গিয়া বাংলা এবং ইংরেজি সাহিত্য লাইভ এমসিকিউর আর্কাইভে জেনারেল বিসিএসের জন্য যেসব বেশি ইম্পর্টেন্ট ওগুলাই বারবার করে সলভ করার চেষ্টা করতাম। দেখা গেছে যে বিগত বছরের প্রশ্ন সলভ করলে অন্তত কোন সাহিত্যিকের প্রতি জোর দিতে হবে এই ধরনের একটা ধারণা পাওয়া যায় বাংলা সাহিত্যের ক্ষেত্রেও ইংরেজি সাহিত্যের ক্ষেত্রেও। তো এখানে আমি বলবো যে মেডিকেল পার্ট এবং জেনারেল পার্ট নাম্বার দুদিকেই তুলতে হবে। এখন একদিকে উইকনেস নিয়ে আরেকদিকে খুব বেশি এফোর্ট দিলেও যে সে খুব ভালো করবে তা না, আবার একটা দিকে বেশি উইকনেস কভার করতে গিয়ে আবার রিভিশনের অভাবও রাখা যাবে না। একটা ব্যালেন্স প্রিপারেশন নিতে হবে। ব্যালেন্স প্রিপারেশনটা এরকম যে কারো যদি সে এভারেজ চিন্তা করা যায় তার মেডিকেল পার্টে 60% নাম্বার এমনি উঠে যায়, কিন্তু জেনারেল পার্টে 50% নাম্বারের বেশি ওঠে না, সেক্ষেত্রে সে জেনারেল পার্টে মেডিকেল পার্টের তুলনায় একটু বেশি সময় দেবে। কিন্তু আমি মনে করি এখানে ব্যালেন্স প্রিপারেশন নিতেই হবে। যে আমার আসলে স্ট্রাগলটা ছিল আমি তো জেনারেল পার্টে কিছু অংশ আমরা প্রস্তুতি নিয়েছিলাম। এখন জেনারেল পার্টের তো প্রায় 100 মার্ক হলেও 200 মার্কের জায়গায় ফুল সিলেবাসের প্রিপারেশন 200 মার্কের সমানই লার্জ ভাস্ট অ্যামাউন্ট নিতে হয়। এই ভাস্ট অ্যামাউন্টের মধ্যে কতটুকু আমাদের জন্য বেশি ইম্পর্ট্যান্ট, কতটুকু অপটিমাম, সেটা আসলে আমার একটা চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে। তবে ভালো খবর ছিল যে আমরা লাইভ এমসিকিউ এর যে স্ট্যান্ডার্ডটা তারা দিছে ওটা ফলো করে কিছুটা জেনারেল পার্টের যে আমাদের যে ভীতিটা কমানো গেছে। কারণ এখানে তো আসলে অনেক রকম 5 বছরের মেডিকেল শিক্ষায় এত এক্সপোজ হয় না। তো এর মধ্যে আপনি যদি কমন যে কোশ্চেনগুলো থাকে, একটা কোশ্চেনের কিন্তু কমন, আনকমন, ভেরি হার্ড 3 ধরনের ডিফিকাল্টি লেভেলের কোশ্চেন থাকে। কমন এবং মিডিয়াম লেভেলের কোশ্চেনও যদি কেউ ফুল মার্কস তুলে তাই সে কিন্তু এগিয়ে থাকে। আর্কাইভের অপশনে গিয়ে আমার যেই সাবজেক্টের দুর্বলতা ছিল, দেখা গেছে বাংলা সাহিত্য, আমি বাংলা সাহিত্যের আর্কাইভে যত কোশ্চেন ছিল সব সলভ করে ফেলেছি। আমার কিছু প্রবলেম ছিল ইংরেজি সাহিত্যের আর্কাইভ আমি সব সলভ করে ফেলেছি। এছাড়া আমার আন্তর্জাতিক সম্পর্কে কিন্তু অনেক ইতিহাস, অনেক কিছু আসলে আমাদের সে অনুযায়ী প্রিপারেশনটা আমাদের মেডিকেলের ছাত্রদের নেওয়া একটু হয়ে থাকে না, আমি ওইগুলো সলভ করে ফেলেছি। আর্কাইভ জিনিসটা হচ্ছে লাইভ এমসিকিউ এর সবচেয়ে মূল্যবান বস্তু আমার কাছে মনে হয়েছে। আর তারপরে আমি সার্চ অপশনটাও নতুন যখন ইউজ করলাম, সার্চ অপশনটাও লাইভ এমসিকিউতে অ্যাড হওয়ার কারণে বিরাট টাইম সেভিং একটা অপশন আমি মনে করি। আমার শুরু হয়েছিল ব্যর্থতা দিয়ে। আমি আমার জীবনের প্রথম বিসিএসটা ছিল স্পেশাল বিসিএস, কিন্তু দুঃখজনকভাবে আমি এটা ব্যর্থতার মাধ্যমে শুরু করেছিলাম। কিন্তু আমার সিনিয়ররা
আমার মেডিকেল কলেজের ডাক্তাররা বলেছেন তোমার তো কেবল জীবন শুরু, ইন্টার্নি কেবল করছো, তোমার সামনে আরও সুযোগ আসবে। ব্যর্থতায় অন্তত আপসেট হয়ে যাওয়া যাবে না, মনোবল মানসিকভাবে পজিটিভ থাকতে হবে। এরকম তো মনে হয়েছে যে পড়তেছি সিলেবাস শেষ হয় না, কি করব। এক্ষেত্রেও একটা মজার ঘটনা বলি, রাত 11:59 33 আমি কোনো পরীক্ষা অন করেছি যে না আমার পড়া শেষ হয় নাই, কিন্তু আমি লাইভ পরীক্ষাটা মিস করি না, যে মেরিট লিস্টে কোথায় থাকে এই ধরনের প্রস্তুতি নিয়ে একটু দেখি। তো আমার পাশের হার ছিল 14%, 100%-এর মানে 100টা পরীক্ষা যদি আমি দিয়ে থাকি মাত্র 14টা পরীক্ষায় পাশ করেছি, 86টা পরীক্ষায় ফেল করেছি। কিন্তু এটাকে আপনার এর মানে এই না যে আপনি মেইন পরীক্ষায় ফেল করছেন, এর মানে এই যে দিস ইজ টু কম্পিটিটিভ এক্সাম অ্যান্ড আপনি যদি আপনার ভাগ্যটার উপর বিশ্বাস করেন আপনি এই প্রস্তুতির মাধ্যমে আগাবেন। প্রস্তুতি ছেড়ে দিলে তো আপনি আগাবেন না, থেমে যাবেন। এই 14% পাস নিয়ে আমি মেইন পরীক্ষায় পাশ করে উত্তীর্ণ হয়েছি। লাইভ এমসিকিউর ক্ষেত্রে দেখেন তারা যে দিনে 24 ঘন্টায় যে কোনো টাইমে আমাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিচ্ছে দেখে আমি রাত 11:59 পরীক্ষাতে ঢুকতে পেরেছি। কোনো একজন পেশাজীবী যে পেশার পাশাপাশি পড়ার প্রস্তুতি নেয় সে হয়তো সকাল 8টা থেকে 5টা চাকরি করে রাত 10টায় পরীক্ষা দিতে পারে। তো আপনাকে কমিটমেন্ট থাকলে আপনি আগাবেন। আমি মনে করি কমিটমেন্টটা এখানে ইম্পর্টেন্ট। আমি তো বিসিএস ক্যাডার হয়ে প্রথমে উপজেলা লেভেলে জয়েন করেছি। আমি যেটা খেয়াল করেছি যে ডাক্তার এবং একজন বিসিএস ক্যাডার, আপনি যখন বলবেন যে আমি সরকারি চাকরি করি আমি বিসিএস ক্যাডার, এটার একটা সম্মান আছে। এক্ষেত্রে একটা রিসেন্ট উদাহরণ দেই। আমার একটা মোবাইল হারানো গিয়েছিল, পকেটমার হয়েছিল। আমি এটা জিডি করেছি। তো এটার যে ইনভেস্টিগেটিং অফিসার একজন এসআই মোবাইলটা রিকভার করার চেষ্টা করছিলেন। তো যখন তার সাথে কথোপকথনের ক্ষেত্রে এরকম বলছে যে আপনি আমাকে স্যার বলবেন কেন, আপনি একজন বিসিএস ক্যাডার, তার চোখে যে সম্মানটা, তার মুখে যে সম্মানটা, এই সম্মানটা দেখে মনে হয়েছে যে না আসলেই এটা একটা বিশেষ কিছু। তারপর আমি যখন আমার গ্রামে হাসপাতাল, আমার গ্রামের হাসপাতালটার নাম ছিল চতুরা হাসপাতাল, যে চতুরা হাসপাতালের ডাক্তার তারা তখন একটা সমীহ, এই যে চোখের দৃষ্টিতে এই জিনিসটা বিসিএস এর মাধ্যমে পাওয়া সম্ভব এবং এই জিনিসটা আসলে মূল্যবান আমি মনে করি। স্বাস্থ্য কেয়ারের সুবিধা হচ্ছে, আমি যেটা বলবো এই যে প্রথম কথাটা হচ্ছে গিয়া সম্মানটা, এটা কিন্তু মেজরিটি মানুষ ডাক্তারকে সম্মান করে। সেই সাথে স্বাস্থ্য কেয়ারে এখানে ক্যারিয়ারটা এগিয়ে নিয়ে যাওয়ার বেশ কিছু পথ আছে। আপনি আমাদের দেশে যে পরিমাণ সরকারি মেডিকেল কলেজ রয়েছে, এই মেডিকেল কলেজগুলোতে যে পরিমাণ লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অন্যান্য স্পেশালিস্ট, এগুলোর আমাদের চাহিদা আগামী 50 বছরেও পূরণ হবে না, চাহিদা চলতেই থাকবে। এবং একজন ডাক্তার যদি বিসিএসে জয়েন করে তার জন্য পোস্ট গ্রাজুয়েশন করাটা অনেক ইজি হয়ে যায়। এবং তার জন্য পোস্ট গ্রাজুয়েশন করাটা যেমন ইজি হয়ে যায়, পোস্ট গ্রাজুয়েশনের পরে তার জন্য ইকোনমিক সিকিউরিটিটাও অনেক বেশি চলে আসে। তো এই রাস্তা দিয়ে হাঁটতে হলে একজনকে স্পেশাল বিসিএস বা একজনকে স্বাস্থ্য কেয়ারে জয়েন করার, একজন ডাক্তারকে স্বাস্থ্য কেয়ারে জয়েন করা উচিত আমি মনে করি।